আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে এক ধরনের গুমোট পরিস্থিতি, অনিশ্চয়তা, শঙ্কা, একটা দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে সম্প্রতি যুক্ত হয়েছে সিনিয়র কিছু কর্মকর্তার সাথে জুনিয়র কিছু কর্মকর্তার দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটি মূলত শুরু হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। যারা ফরমেশন কমান্ডার অর্থাৎ ব্রিগেডিয়ার এবং তার উপরের র্যাঙ্কে যারা আছেন, তারা চাইছেন যে ডক্টর ইউনূস জাতীয় নির্বাচন দিয়ে, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি বিদায় নিক এবং সেনাবাহিনী অন্যান্য বাহিনীও ব্যারাকে ফিরে আসুক। কিন্তু অন্যদিকে একটা জুনিয়র সেনা কর্মকর্তারা এরা চাইছে যে ডক্টর ইউনূস ৩-৪ বছর সময় লাগুক, তারপরে সুবিধা মতো সময় একটা নির্বাচন দেওয়া যাবে। এই যে জুনিয়র গ্রুপটা যারা ডক্টর ইউনূসকে সময় দিতে চায়, এদের পেছনে কিন্তু ইন্ধন যোগাচ্ছে কিছু সাবেক সেনা কর্মকর্তা। তার মধ্যে যেমন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর, কর্নেল শহীদ, মেজর দেলোয়ার, মেজর জিয়া, মেজর আফ্রিদি, এরকম কয়েকজন জড়িত আছে। এই যে নামগুলো বললাম, এদের অনেকেই আবার বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত। এরাই জুলাই আগস্ট এর তথাকথিত বিপ্লবে স্নাইপার রাইফেল সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল। এরা ক্যান্টনমেন্টে এইসব তরুণ সামরিক কর্মকর্তাদের বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে এবং এদের এক অংশ এমনও প্ল্যান করেছে যে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেনা প্রধান, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান, এদের সবাইকে ক্ষমতাচ্যুত করতে চায় এবং এর জন্য প্রয়োজনে তারা একটা সেনা বিদ্রোহেরও প্রস্তুতি ভেতরে ভেতরে নিচ্ছে এবং তাদের সম্ভাব্য বিদ্রোহর 2 তারিখ তারা ঠিক করেছে। প্রয়োজনে একটা সেনা বিদ্রোহেরও পরিকল্পনা করছে। ঢাকা ক্যান্টনমেন্টে যতদূর জানি 27টি অস্ত্রাগার আছে, একটু কম বেশি হতে পারে। তো এই অস্ত্রাগারগুলো নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। এবার কোনো কারণে যদি ঢাকা ক্যান্টনমেন্টে একটা সামরিক অভ্যুত্থান বা এরকম বিপ্লব প্রতিবিপ্লব হয়, তাহলে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এদিকে ক্যান্টনমেন্টের পরিস্থিতি আমি শুরুতেই বলেছি বেশ নাজুক। ক্যান্টনমেন্টে আমরা দেখেছি যে সেনা কর্মকর্তারা বিভিন্ন রাজনৈতিক দলে উপদলে বিভক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামরিক কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চলছে। একটি বৈরী দেশের গোয়েন্দা সংস্থাও এই ক্যান্টনমেন্টের ভেতরে বিভিন্ন রকমের অপতৎপরতা চালাচ্ছে এবং এর ফলে যেটা হয়েছে যে সেনাবাহিনীর মধ্যে, অন্যান্য বাহিনীর মধ্যে যে চেইন অফ কমান্ডটা থাকে, একটা ডিসিপ্লিন ফোর্সের জন্য যেটা খুব জরুরি, সেই চেইন অফ কমান্ডটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে সামরিক যে গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই, তারা রুটিন কাজের বাইরে তেমন কিছু করছে না। দেশ জুড়ে যে এরকম অরাজকতা চলছে, এরকম বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নিপীড়ন চলছে, আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে, এই রিপোর্টগুলো কিন্তু তারা চেপে যাচ্ছে বা ওভাবে সংগ্রহ করছে না। এর আরও যেটা অ্যালার্মিং, যে কিছু ডিজিএফআই অফিসার নাকি মিসিং। তো এই অবস্থায় একটা টেন্সড সিচুয়েশন বিরাজ করছে। এর মধ্যে আবার জামাতে ইসলাম এবং হিজবুত তাহরীর তারা তাদের রাজনৈতিক অপতৎপরতা চালাচ্ছে। যেমন এই মিরপুর আর মহাখালী ডিওএইচএসে জামাতের নেতাকর্মীরা কিছু সেনা কর্মকর্তাদের সাথে রেগুলার মিটিং করছে, পাঠচক্র করছে এবং গোলাম আজমের ছেলে যে ব্রিগেডিয়ার আজমি, তারপরে হাসান নাসির, রুশদ, এরকম আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এরা জামাতের পক্ষ থেকে নিয়মিত সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছে। হিজবুত তাহরীরও থেমে নেই, তারাও সেনা কর্মকর্তাদের সাথে নিয়মিত মিটিং করছে, তাদের রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে, তারাও মিটিং করছে, আর্মি মেসেও মিটিং করছে। অ্যালার্মিং হলো যে এই যে তৎপরতাগুলো, এর মধ্য দিয়ে
আর্মির ডিসিপ্লিন তো অ্যাফেক্টেড হচ্ছেই, আবার এসব নিয়ে জামাত এবং হিজবুত তাহরির মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব দেখা গেছে। ওদিকে প্রাক্তন সামরিক অফিসারদের যে ক্লাবটা রয়েছে মহাখালীতে, রাওয়া ক্লাব, এই রাওয়া ক্লাবে নিয়মিত মিটিং হচ্ছে এবং এখানে মিটিং করে এই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার বিরুদ্ধে নানা রকমের ফন্দি ফিকির করছে, নানা রকমের ষড়যন্ত্র করছে। রাওয়া ক্লাব হ্যাজ টার্নড ইনটু অ্যান অ্যান্টি আওয়ামী লীগ ক্লাব অর অ্যান্টি শেখ হাসিনা ক্লাব। তো এটাও সামরিক বাহিনীর জন্য খুব সুখবর নয়। আমরা 1975 সালের নভেম্বরের কথা আমাদের মনে আছে, সেখানে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রক্তক্ষয় হয়েছিল, আমরা চাই না এরকম কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হোক, আবার সেনা ছাউনিতে রক্তপাত হোক। সুতরাং এখন আমাদের উচিত হবে, যারা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা রয়েছেন, যে সেনাবাহিনীর চেন অফ কমান্ডকে স্টাবলিশ করা এবং এইসব যে অপতৎপরতাগুলো চলছে এগুলোকে চিহ্নিত করে অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টপ করতে হবে। কারণ আমি এই তথ্যগুলো খুব বিশ্বাসযোগ্য সূত্র থেকে পেয়েছি। আমি খুব নিশ্চিত না হলে আমি এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আপনাদের সামনে আসতাম না। আমি আজকে কারণেই কথা বললাম যে এই রক্তপাতগুলো এড়ানো হোক। আমাদের সেনাবাহিনী একটা পেশাদার বাহিনী হিসেবে কিন্তু সারা বিশ্বে সম্প্রতি তারা তাদের সুনামটা প্রতিষ্ঠা করেছিল। যদিও রিসেন্টলি তাদের কিছু কর্মকাণ্ডে তারা বিতর্কিত হয়ে উঠছে, কিন্তু এটা এখনই ঠেকাতে হবে। আমাদের সেনাবাহিনী দেশের গর্ব, তারা সার্বভৌমত্বের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত এবং তারা তাদের কাজগুলো করুক। সেনাবাহিনী যত দ্রুত সম্ভব ব্যারাকে ফিরে যাক, তাদের পেশাদারিত্ব বজায় রাখুক এবং ক্যান্টনমেন্টে আর যেন কোনো রক্তপাত না হয়, যেটা আমরা 70-এর দশকে দেখেছি, সেরকম কিছু যেন না ঘটে এই প্রত্যাশা করছি। আজ এ পর্যন্তই। একটা ঘটনা এমন ঘটেছে গতকাল 7 ফেব্রুয়ারিতে, যেটা সরাসরি বাংলাদেশের সঙ্গে যুক্ত নয় ঠিকই, মানে এটা বাংলাদেশের সাথে সরাসরি প্রত্যক্ষভাবে যুক্ত নয়, কিন্তু পরোক্ষভাবে এর একটা বিরাট প্রভাব বাংলাদেশের উপর এসে পড়তে চলেছে। সেই প্রভাবটা নিয়ে এখনকার আলোচনা। খবরটার কিছুই নয়, একটি মানচিত্র। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে, এ খবর আপনারা জেনে গেছেন ইতিমধ্যে। কিন্তু এই বাণিজ্য চুক্তির পর আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দপ্তর ভারত মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির ঘোষণা দিতে গিয়ে ভারতের যে অফিসিয়াল মানচিত্র প্রকাশ করেছে, সেখানে পুরো জম্মু কাশ্মীর, গিলগিট বালতিস্তান, তথাকথিত পাক অধিকৃত কাশ্মীর, যাকে পাকিস্তান আজাদ কাশ্মীর বলে, এবং চীনের দখলে থাকা আকসাই চীন, এই সব কিছু যেটা ভারতের সাধারণ মানচিত্রে থাকে, সেটা আমেরিকা সেই মানচিত্রটা পুরোপুরি সেটা প্রকাশ করে দিয়েছে তাদের দপ্তর থেকে। এই সব কিছুকেই তারা দেখিয়েছে ভারতের অংশ হিসেবে। এর আগে মার্কিনীদের যে সরকারি মানচিত্রে সাধারণত পিওকে মানে পাক অকুপায়েড কাশ্মীর ও আকসাই চীনকে আলাদা বা বিতর্কিত অঞ্চল হিসেবে ডটেড লাইন বা আলাদা শেড দিয়ে দেখানো হতো। এবার সে বিতর্কিত সীমানা চিহ্ন একেবারেই নেই। এটা তাই নিছক গ্রাফিক্সের ভুল নয়, বরং এক ধরনের সিগন্যাল দেয়া, রাজনৈতিক বার্তার সিগন্যাল দেয়া মানচিত্র। ভারতীয় এবং আন্তর্জাতিক বেশ কয়েকটি বিশ্লেষণ এটাকে খোলাখুলি পাকিস্তান ও চীনের প্রতি কূটনৈতিক বার্তা বলেই পড়ছে। কেন আমেরিকা এমন মানচিত্র দিল তার অফিসিয়াল কোনো ব্যাখ্যা নেই, সেটা থাকার কথাও নয়। তবে বার্তা পড়ে নেওয়াটা কিন্তু খুব কষ্টকর নয়। পৃথিবী জুড়ে এর যে ব্যাখ্যাগুলো চলছে সেগুলো মোটামুটি এরকম। এক,
ভারতের প্রতি কৌশলগত সমর্থনের প্রদর্শন। মানচিত্রটি এসেছে ঠিক সেই সময় যখন ভারত মার্কিন বাণিজ্য চুক্তির মাধ্যমে দুই পক্ষ শুল্ক মানে মার্কিনিরা শুল্ক 50% থেকে কমিয়ে আনছে প্রায় 18% লেভেলে, এবং বেশ কিছু শুল্ক তো বেশ কিছু পণ্য ভারতের ফার্মাসিউটিক্যালস ইত্যাদি তো বটেই, যেগুলো হচ্ছে অলরেডি এগুলো 0% রয়েছে। ভবিষ্যতে যখন পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দিকে যাওয়ার ঘোষণাও মার্কিনিরা দিচ্ছে। একই সঙ্গে ইন্দো প্যাসিফিক কোয়াড চিপস যে সাপ্লাই চেন ডিফেন্স টেকনোলজি ট্রান্সফার সবখানেই আমেরিকা এখন ভারতকে অ্যাঙ্কার পার্টনার হিসেবে। দ্বিতীয়ত পাকিস্তান ও চীনের প্রতি বার্তা। বেশ কিছু রিপোর্ট সরাসরি লিখেছে এটা পাকিস্তানের জন্য ডিপ্লোম্যাটিক ঝটকা। বিশেষত আসিম মুনির এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যে সাম্প্রতিক ভীষণ রকমের প্রণয় দেখা গিয়েছিল, সেই প্রণয় যে এভাবে বিচ্ছেদে রূপান্তরিত হওয়ার জায়গায় এসে পৌঁছবে এটা কেউ বুঝতে পারেনি। এবং চীনের জন্য একটা স্পষ্ট ইঙ্গিত যে আকসাই চীনের মানে লাদাখের যে অংশ চীন দখল করে নিয়েছিল, আকসাই চীনের প্রশ্নে ওয়াশিংটন ভারতের বয়ানকে মেনে নিচ্ছে। এর আগে পাকিস্তান 2020 সালে নিজের এক রাজনৈতিক মানচিত্রে পুরো জম্মু কাশ্মীর এমনকি গুজরাটের জুনাগড় পর্যন্ত তাদের নিজেদের বলে দেখিয়েছিল। চীন তারা কি করেছিল, 2023 সালে স্ট্যান্ডার্ড ম্যাপ দিয়ে অরুণাচল ও আকসাই চীনের ওপরে তাদের নিজেদের দাবি পেশ করেছিল, বলেছিল ওটা তাদের এলাকা। এখন সেই মানচিত্র যুদ্ধে আমেরিকা এই প্রথমবারের মতো সরাসরি ভারতের পক্ষে দাঁড়ালো, এই প্রথম সরাসরি। 3 নম্বর, ভারতের দীর্ঘদিনের অভিযোগ মিটিয়ে দিল আমেরিকা। ভারত বহু বছর ধরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সমেত আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে অভিযোগ করে আসছিল যে তাদের মানচিত্রে ভারতের সীমানা ঠিকভাবে দেখানো হয় না। বিশেষ করে জম্মু কাশ্মীর, আকসাই চীন, অরুণাচল এসবগুলো অনেক সময় ডটেড লাইন দিয়ে আলাদা করে দেখানো হচ্ছিল। নতুন মানচিত্র কার্যত সেই ভারতীয় অভিযোগকে স্বীকার করে কারেক্টেড ম্যাপ সংশোধিত মানচিত্র হিসেবে হাজির হয়েছে। চতুর্থত, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ রাজনীতি ও ডায়াসপোরা ফ্যাক্টর, সেটা কি দেখা যাক। বর্তমান ট্রাম্প প্রশাসন ভারত মার্কিন ট্রেড ডিলকে নিজেদের সাফল্য হিসেবে প্রজেক্ট করছে এবং ভারত আমেরিকার ভোট ব্যাংকের কাছে জিও স্ট্র্যাটেজিক যে প্রো ইন্ডিয়া ইমেজ তৈরি করাটাও তাদের রাজনৈতিক হিসাবের অংশ। এই ধরনের মানচিত্র ডায়াসপোরা সেন্টিমেন্ট, হিন্দু ন্যাশনালিস্ট সেগমেন্ট এবং ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়ায় খুব পজিটিভ একটা রিসেপশন তৈরি করে, যা অভ্যন্তরীণ রাজনৈতিক লাভও এনে দেয়। যদিও এটা সোর্স হিসেবে লেখা নয়, তাহলেও এটা সামঞ্জস্যপূর্ণ একটা বিশ্লেষণ। পাকিস্তানের ওপরে এই ঘটনার তাৎক্ষণিক প্রভাব পড়বে। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা আরো বাড়বে। পাকিস্তানের দীর্ঘদিনের কৌশল ছিল ওয়াশিংটন, লন্ডন, ব্রাসেলস সমেত পশ্চিমের রাজধানীগুলোতে কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিকীকরণ করে দেয়া। এখন সবচেয়ে প্রভাবশালী পশ্চিমের শক্তি আমেরিকা যখন অফিসিয়াল মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ ধরে নেয়, গিলগিট বালতিস্তানকে যেগুলোকে ওই চীনের কাছে দেওয়ার জন্য সব করে দিয়েছিল এবং যেগুলো এখন পাকিস্তান, যার ওপর দিয়ে ওই BRI আসছে, বর্ডার রোড ইনিশিয়েটিভ যেখান দিয়ে আসছে, তো এইগুলো এই কূটনৈতিক বয়ানে নৈতিক ও ইমেজ বেসড ওজন যেটা ছিল চীনের পক্ষে, পাকিস্তানের পক্ষে, সেটা মারাত্মকভাবে এখন কমে যাবে। বাংলাদেশ
গালফ, দক্ষিণ পূর্ব এশিয়ার মতো মুসলিম বহুল বা ডেভেলপিং দেশগুলোর কাছে পাকিস্তান যখন কাশ্মীর ইস্যুতে সমর্থন চাইবে, তখন তারা সহজেই বলতে পারবে বড় শক্তিগুলো তো এখন ভারতের মানচিত্র সঙ্গে তাল মিলিয়ে চলছে, তাহলে তোমরা কেন এসব বলছো? দ্বিতীয়, এছাড়া ইসলামাবাদ ওয়াশিংটন সম্পর্কের যে ট্রাস্ট ডেফিসিট বা সম্পর্কের অবনতি আরো গভীর হয়ে গেল। পাকিস্তান এখন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, গালফ ডোনার্স তাদের সবার সহায়তার উপরে ভীষণ নির্ভরশীল। ঐতিহ্যগতভাবে এসব ফোরামে আমেরিকার প্রভাব অনেক। এমন অবস্থায় মানচিত্রের ধাক্কা পাকিস্তানের রাজনৈতিক এলিটের মধ্যে আমেরিকা আর আমাদের কোনো কথাই শুনছে না এই বোধকে আরো শক্তিশালী করবে। তাকে আরো বেশি করে হয়তো চীনের দিকে ঝুঁকে ঠেলে দিতে পারে। তবে বাস্তব দিক থেকে দেখলে পাকিস্তানের পক্ষে ওই আমেরিকার সঙ্গে ব্রেকআপ করা সম্ভব নয়। চীন পাকিস্তান কোলাবোরেশন আরো ঘনিষ্ঠ হওয়ার ঝোঁক আসতে পারে, যেহেতু একই মানচিত্রে পিওকের সঙ্গে আকসাই চীনও ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। তাই ইসলামাবাদ ও বেইজিং এর কমন একটা আক্ষেপ বা কি বলবো অভিযোগ, গ্রিভেন্স তৈরি হবে। উভয়ই একে নিজেদের আঞ্চলিক স্বার্থের বিরুদ্ধে মার্কিন অবস্থান বলে তুলে ধরবে। দেখুন, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, সিপিইসি, গিলগিট বালতিস্তান, কারাকোরাম করিডর সব কিছুর ওপরে আমেরিকার এই মানচিত্র অভিঘাত আসবে। প্রতিক্রিয়ার আকারে কিছু কড়া বিবৃতি দেওয়া ছাড়া তাদের আর কিছু করবার ক্ষমতা নেই। এবার দেখি বাংলাদেশের ওপর এর কি সম্ভাব্য প্রভাব। এক কথায় এই প্রভাব বিশেষ করে বাংলাদেশের বর্তমান শাসকদের জন্য মারাত্মক। বাংলাদেশের জন্য এটা সরাসরি মানচিত্র সংক্রান্ত কোনো সার্বভৌম ইস্যু নয়, কিন্তু আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য, কূটনৈতিক স্পেস আর তাদের যে অভ্যন্তরীণ রাজনীতি, ডোমেস্টিক পলিটিক্স, এই তিনটে জায়গাতেই এই মানচিত্রের প্রভাব, ভারত আমেরিকা এই যে কাছাকাছি হওয়ার প্রভাব ভয়ঙ্কর রকমের গুরুত্বপূর্ণ। ভারত মার্কিন জোট আরো মজবুত হওয়া মানে ভারতের আঞ্চলিক লিভারেজ বেড়ে যাওয়া। আমেরিকা যখন প্রকাশ্যেই ভারতের সবচেয়ে স্পর্শকাতর ন্যারেটিভ অর্থাৎ ওই মানচিত্র, দেশের মানচিত্র, তার সঙ্গে নিজেকে অ্যালাইন করতে শুরু করে, তখন দক্ষিণ এশিয়ায় ভারতের বিগ ব্রাদার প্লাস গ্লোবাল পার্টনার আমেরিকার এই দুই ইমেজ আরো জোরালো হয়ে ওঠে। ওই বাংলাদেশের ছেলে ছোকরারা, ওই মাহফুজ আলমরা, এরা ওই পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওদিকের 7টা রাজ্য, 7 সিস্টার্সকে নিয়ে নিজেদের মানচিত্রে নিয়ে একটা বই করেছিল না, মানচিত্র করেছিল। সেই সবগুলো আবার আমাদের ইউনুস মিয়া সেইগুলো দিয়ে দিয়েছিলেন পাকিস্তানের যারা ওখানে এসছিলেন, সেনা প্রধানরা যারা এসছিলেন তাদেরকে দিয়েছিলেন। তার কি ফলটা হলো? এইবার দেখা গেল এইগুলো আর করার ক্ষমতা কেন মানে চিন্তার মধ্যে আনতে পারবে না। বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা প্রত্যেকটা রাষ্ট্রের জন্য বার্তা একটা স্পষ্ট, সেটা হলো আঞ্চলিক ভূ রাজনীতিতে যদি তোমরা কিছু করতে যাও, তোমরা যদি ওয়াশিংটনের সমর্থন চাইতে যাও, সেটা ভারতের সঙ্গে কথা বলে, ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে তবে চাইতে পারবে। ভারত যদি তার বিরুদ্ধে থাকে তোমাদের কিচ্ছু পাবে না। এর ফলে ঢাকার পক্ষে একদিকে চীন, পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া টাইপ এই যে ব্লক, মানে যাদের সাথে বাংলাদেশ যে খুব এখন ভাবসাব করছিল, সেই ব্লকের সেই জোটের ভাষাটা পুরোপুরি নিচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেল। আর একদিকে এবার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও নিরাপত্তা যোগাযোগ এটা চালিয়ে যাওয়া ছাড়া
বাংলাদেশের আর কোনো উপায় নেই। 24-এর গণ অভ্যুত্থানে তার মূলে দুটো কারণ ছিল প্রধান, দুটো আবেগ বা কারণই বলি। এক ছিল কি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তাদের যে লড়াই সেটা, আর দুই হচ্ছে কি ভারতের প্রভুত্ববাদের বিরুদ্ধে লড়াই। মানে একদিকে হাসিনার বিরুদ্ধে লড়াই, আরেকদিকে ভারতের বিরুদ্ধে লড়াই। এই দুটো কারণ একসাথে যুক্ত হয়ে 24-এর ওই ষড়যন্ত্র বা গণ অভ্যুত্থান। বাংলাদেশের বর্তমান সরকার আজ পর্যন্ত এই 18 মাস পরেও সেই একই লাইনে চলছে। দুই দেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে তলানিতে এসে পৌঁছেছে। এই অবস্থান থেকে বেরিয়ে আসতে এখন বাধ্য হবে বাংলাদেশ। ভারতের রাজনৈতিক শ্রেণী এই অলরেডি ভারতের রাজনীতিতে এই মানচিত্রকে ব্যবহার করা শুরু হয়ে গেছে নিজেদের নির্বাচনী ও কূটনৈতিক বয়ানে। দেখুন, আমেরিকাও আমাদের মানচিত্রকে স্বীকৃতি দিচ্ছে। বাংলাদেশের যে কোনো ইস্যু, সীমান্ত হত্যা, তিস্তা জল বন্টন কিংবা গঙ্গা জল বন্টন চুক্তি, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় সীমান্ত, শিলচর সিলেট যে ট্রানজিট লাইন, এমনকি NRC CA যেটা ভারতে চলছে, সেই পরবর্তী আলোচনাতেও ভারতের গ্লোবাল পার্টনারশিপের ওজন, আমেরিকা যে সাথে তার যে এখন পার্টনারশিপ হয়ে গেল ভারতের, এই ওজন ঢাকার মাথার উপরে না হাতুড়ি ঝুলিয়ে রাখবে, অদৃশ্য চাপ হিসেবে কাজ করবে। বাস্তবে বাংলাদেশ এখনো পর্যাপ্ত কূটনৈতিক সম্পর্ক রেখে দিয়েছে, চীন ইত্যাদি এদের সবার সাথে রেখে দিয়েছে, কিন্তু ভারতের ন্যারেটিভ যেটা, তার হাই গ্রাউন্ড সেটা আরো দৃঢ় হবে এরপর। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কাশ্মীর ইস্যুতে নতুন প্রোপাগান্ডা, ওই ইসলামপন্থী গোষ্ঠীরা যা বলে, পাকিস্তান ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলো যেসব কথা বলে, সোশ্যাল মিডিয়ার একাংশ তারা যে এই মানচিত্রকে তারা সহ্য করতে পারবে না, তারা বলবে এটা ভারত আমেরিকার আঁতাত এবং এটা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রও বলতে পারে। কাশ্মীর বেইসে দিল, এই টাইপের বয়ানও তারা বলতে পারে, এটা প্রায় নিশ্চিত। এর ফলে ওই রাস্তার লড়াই হয়তো কিছুটা এগোতে যেতে পারে, কিন্তু গত পরশু তো দেখলেন ওই ইনকিলাব মঞ্চ, তাদের উপরে পুলিশ কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং যে সরকারই আসুক, এমনকি এই ইউনূসের আমলেও যদি এই সবগুলো নিয়ে কিছু করতে যায়, সেটা কিন্তু এই সরকারকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। সুতরাং রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ সরকার বরাবরই, এমনকি এর আগেও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এমন খোলামেলা লাইন নেয়নি কিন্তু বাংলাদেশ এতদিন। এই আবার প্রকাশ্য পাকিস্তানি লাইনও নেয়নি, কিন্তু এবার আগামী দিনে এই যে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি, এটা আর রাখতে পারবে না। ভারতের লাইন তাদের মানতে হবে। ভারত মার্কিন এই যে জোট শক্তিশালী হওয়া, মানে ইন্দো প্যাসিফিক অর্থনীতি, সাপ্লাই চেন ডাইভার্সিফিকেশন, ফ্রেন্ডশোরিং, এসব ন্যারেটিভে বাংলাদেশ যদি ভারতের সঙ্গে লজিস্টিক্যালি যুক্ত হতে পারে তাহলে বাংলাদেশের লাভ। কিন্তু যদি ঢাকা খুব বেশি ওই চীনের সঙ্গে বিআরআই কেন্দ্রিক বা বেইজিং ঘেঁষা পলিসি নেয়, তাহলে ভারত মার্কিন জোটের দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশ হয়ে উঠবে কি একটা ঝুঁকি, স্ট্র্যাটেজিক রিস্ক। বলা বাহুল্য তার খেসারত দিতে হবে বাংলাদেশকে। সংক্ষেপে এই মানচিত্র সংকেতের মূল অর্থ 3টি লাইনে ধরা যায়। আমেরিকা এখন সরাসরি ভারতকে দক্ষিণ এশিয়ার প্রধান অংশীদার হিসেবে দেখছে, ভারতের ওপরে সমস্ত কিছু নির্ভর করছে। কাশ্মীর ও আকসাই চীনের মানচিত্র উপস্থাপন সেই কৌশলেরই একটা ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ অংশ। পাকিস্তানের ঐতিহাসিক কাশ্মীর ন্যারেটিভ